হ্যালো গুড পিপল, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো? আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? দেখো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসে আমরা মেইনলি পোয়েম নিয়ে ডিসকাস করব। আর আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ তোমাদের এই পোয়েম নিয়ে মানে ভয় ভীতিটা থাকবে না। আজকে আমরা টোটাল তোমাদের শর্ট সিলেবাসে 4টা পোয়েম আছে। তার ভিতরে আরেকটা আজকে আমরা শেষ করব, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর বিউপিতে দেখা যায় যে একটা প্রশ্ন এখান থেকে আসে। তো কিভাবে কোনগুলা কবিতা থেকে পড়তে হবে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে। আজকে আমরা সব কনফিউশন ক্লিয়ার করব। তো তার আগে একটু কাইন্ডলি তোমরা লাইভটা শেয়ার করে দাও, আর আমাকে শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাও। আর আমার ডিসপ্লে, ল্যাপটপ ডিসপ্লে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। সবাই একটু কাইন্ডলি তোমরা লাইভটা শেয়ার করো, যাতে তোমার ফ্রেন্ড বা অন্য যারা আছে তারা যেন আজকের ক্লাসটা পেয়ে যায়, তারাও উপকৃত হবে, আমরাও তাদের কাছে পৌঁছাতে পারবো। একটু শেয়ার করে দাও সবাই। আর কয়েকজন আসুক, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করি। যে ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। তোমরা বুঝে যাবে কিভাবে আসলে পোয়েম পড়তে হয়, কিভাবে পড়লে আসলে তোমরা পোয়েম থেকে মানে অ্যাডভান্টেজটা পাবে এক্সাম হলে, সেটা তোমাদেরকে আজকে ক্লিয়ার করে বলে দিব। একটু শেয়ার করে দাও সবাই। আমরা একটু 2-3 মিনিট ওয়েট করি, সবাই আসুক। একটু শেয়ার করে দাও তোমরা। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? তোমাদের সাথে এই ফার্স্ট ক্লাস হচ্ছে, বা আমার এই আমাদের যে পেজটা, এই পেজে এটা হচ্ছে প্রথম ক্লাস। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমি চেষ্টা করেছি যেটা নিয়ে আসলে তোমাদের বেশি প্রবলেম থাকে, যেটা নিয়ে আসলে বেশি প্রবলেম তোমরা ফেস করো, সেটা নিয়ে একটু ডিসকাস করি। বাংলা কবিতা তো আমরা অনেক পড়েছি, তাই না? এখন বাংলা কবিতা কিভাবে পড়তে হয় আমরা জানি। তো আজকে আমরা দেখবো যে ইংলিশ পোয়েম আসলে কিভাবে পড়তে হয়। তো আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি তোমাদের ইশতিয়াক ভাইয়া। আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি ইংরেজি বিভাগে। ঠিক আছে? তো ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো একটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, আমরা আজকে বেসিক্যালি ড্রিমস পোয়েমটা পড়বো। ড্রিম কিন্তু আসলে ড্রিমস পোয়েম দুইটা আছে। একটা লিখেছেন ডিএইচ লরেন্স, আর একটা লিখেছেন ল্যাংস্টন হিউজেস। তাহলে দুইটা আছে। তো আজকে আমরা ড্রিমস এর যেটা ডিএইচ লরেন্স যেটা লিখেছেন সেটা আজকে আমরা পড়বো। তো দেখো, এখানে আমি মানে এআই দিয়ে তৈরি বিভিন্ন রকমের ছবি দিয়েছি। ঠিক আছে? দুই ধরনের ছবি বেসিক্যালি আমি এখানে ইউজ করেছি। একটাতে এই ফার্স্ট সাইডের যে 4টা পিকচার আছে, এখানে দেখো যে সবাই কিভাবে আছে, তাকিয়ে আছে, মানে জেগে জেগে, মানে মানে এরা কিন্তু ঘুমিয়ে নেই, জেগে আছে, জেগে থেকে কোনো কিছু কল্পনা করতেছে। কেউ দেখা যাচ্ছে এই যে এই এ তোমাদের মতো পড়ার টেবিলে বসে পড়াশোনা করতেছে। এও হয়তো দেখা যাচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার কোথাও চান্স পেতে হবে, তাহলে জেগে জেগে স্বপ্ন দেখছে। অন দ্য আদার হ্যান্ড, এই সাইডে খেয়াল করো যে এই ছেলেটা কিভাবে একজন গায়ক হওয়া যায় সেটা হয়তো প্র্যাকটিস করছে। আর বাকি দুইজন এরা হয়তো কোনো একটা হিডেন ট্রেজার খোঁজার জন্য জেগে জেগে সেটার জন্য চেষ্টা করতেছে। এই স্বপ্নটা তারা জেগে জেগে দেখছে। এবার এই সাইডের পিকচার গুলো খেয়াল করো। এই যে আমি কথাগুলো বলতেছি এটা কিন্তু অবশ্যই এই পোয়েমটার সাথে রিলেটেড। ঠিক আছে? রিলেটেড এজন্যই আমি তোমাদেরকে বলতেছি এই কথাগুলো। এরপরে দেখো, এই যে ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে আসলে কোনো একজন খুব বড়সড় যোদ্ধা হয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। আবার এই যে বর্ষীয়সী নারী, বৃদ্ধা, ইনি হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আমি যদি আবার আমার সেই ইয়ং এইজে ফিরে যেতে পারতাম। এটা সেম ভাবে হচ্ছে এই যে এই মানুষটার দিকে খেয়াল করো। তোমরাও যদি এমন ঘুমিয়ে ঘুমিয়ে পর টেবিলে এমন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বিউপিতে চান্স পেয়ে যাব বা অন্য ভার্সিটিতে চান্স পেয়ে যাব, তাহলে সেটা কখনোই পসিবল না। তোমাকে জেগে স্বপ্ন দেখতে হবে, সেটার পিছনে দৌড়াইতে হবে।
সেম ভাবে এখানে দেখা হচ্ছে ইনি একটা ফেরি টেল টাইপের একটা স্বপ্ন দেখছে মেয়েটা। তো দুই টাইপের জিনিস আমি তোমাদেরকে আগে একটু বুঝিয়ে দিলাম। এই দুই টাইপের মানুষ নিয়ে আমরা বেসিক্যালি এই পোয়েমটাতে কথা বলবো। একটা হচ্ছে যারা জেগে জেগে স্বপ্ন দেখে, আর একটা হলো যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। তো ঠিক আছে, চলো। তো প্রথমে একটা কবিতা শুরু করার আগে আমরা ছোট থেকেই যখন আমরা পড়াশোনা করেছি, ওই কবিতা শুরু করার আগে আমরা ওই কবিতাটা কে লিখেছেন তার সম্পর্কে আমরা একটু ডিটেলসটা জেনে নিই। এখন দেখো, তোমাদের যেহেতু স্লাইডটা পাবা না, তোমরা এই যে ডিটেলস গুলা, এই পোর্শনটা যখন আমি রাখবো স্লাইডে, তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিবে। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে তোমাদের নোট টেকিং এ এটা হেল্প হবে। তো দেখো, আমরা প্রথমে ডি এইচ লরেন্স সম্পর্কে জানবো। তো ডি এইচ লরেন্স আসলে কি? ওনার ফুল নেম হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স। ওনার ফুল নেম ডেভিড হার্বার্ট লরেন্স। এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে, তোমাকে জানতে হবে। এরপরে দেখো, ওনার জন্ম হচ্ছে 11 সেপ্টেম্বর 1885 এ ইংল্যান্ডে। যেহেতু ওনার জন্ম ইংল্যান্ডে, তাহলে উনি কিন্তু একজন ইংলিশ পোয়েট। ঠিক আছে, উনি একজন ইংলিশ পোয়েট, আর ওনার ন্যাশনালিটিও কিন্তু ইংলিশ। ঠিক আছে, মনে রাখবা, ইংরেজ বলা হয় যাদেরকে আর কি। এরপরে দেখো, আমরা ওনার জন্ম জানলাম। ওনার মৃত্যু, মৃত্যু দেখো 2 মার্চ 1930-তে। এটা কোথায়? ফ্রান্সে। এখন এইখানে একটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবা। দেখো, উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, আর মৃত্যুবরণ করেছে কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করলে দেখবা, উনি কিন্তু মারা গেছে 1930-তে। অর্থাৎ যেটাকে আমরা বলা হয় 20th সেঞ্চুরির শুরুতে, তাই না? আর্লি 20th সেঞ্চুরি যেটা বলা হয়। এখন ওনার টাইটেল আমরা তো জানতেছি যে উনি একজন পোয়েট। এই পোয়েটের বাইরে উনি আসলে কি কি ছিলেন? এই তো পোয়েটটা আমরা জানি, যেহেতু উনি কবিতা লিখেছেন, তাহলে উনি একজন পোয়েট, এটা আমরা সবাই জানি। এর বাহিরে উনি আর কি ছিলেন? এর বাহিরে উনি ছিলেন একজন নোভেলিস্ট। একজন নোভেলিস্ট, একজন এসেইস্ট। এই দুইটা জানতে হবে এক্সট্রা ইনফরমেশন হিসেবে, এই দুইটা তোমাদেরকে জানতে হবে। এর বাহিরে উনি একজন নোভেলিস্ট ছিলেন, একজন এসেইস্ট ছিলেন। এর পরবর্তীতে আমরা জানবো ওনার লিটারেরি পিরিয়ড। এখন লিটারেরি পিরিয়ড জিনিসটা কি তোমাদেরকে আগে একটু আমি ভেঙে বলি। লিটারেরি পিরিয়ড হচ্ছে উনি যে সময়টাতে লেখালেখি শুরু করেছেন, বা যে সময়টাতে উনি আসলে লিখেছেন, সেই সময়টাকে বলা হয় লিটারেরি পিরিয়ড। ওনার লিটারেরি পিরিয়ড ছিল দেখো আর্লি 20th সেঞ্চুরি, অর্থাৎ 20 শতকের শুরুর দিকে আসলে উনি লেখালেখি করতেন। তাহলে এইটা কিন্তু ছিল মডার্নিস্ট পিরিয়ড, অর্থাৎ এই যে আধুনিক যে সময়টা, আধুনিক যে সেঞ্চুরিটা বা দশকটা বলা হয়, এই আধুনিক দশকের শুরুর দিকের কবি ছিলেন কিন্তু উনি। এই এসেইস্ট মানে হচ্ছে কি? প্রাবন্ধিক। আর নোবেলিস্ট মানে কি? উপন্যাসী। মনে রাখবে, ঠিক আছে? তাহলে মডার্নিস্ট পিরিয়ডের কবি ছিলেন উনি, এটা মার্ক করে রাখবা। আর্লি 20th সেঞ্চুরি এটাকে বলা হয়। তাহলে আরেকটা জিনিস ইনফরমেশন জেনে নাও, আর্লি 20th সেঞ্চুরিটাকে বলা হয় কিন্তু মডার্নিস্ট পিরিয়ড। কি বলা হয়? মডার্নিস্ট পিরিয়ড। এটাও তোমাদেরকে জানতে হবে, মার্ক করে রাখো। এই আমি যে ইনফরমেশন গুলো বলতেছি, এগুলো মানে এই স্লাইডে যে ইনফরমেশন গুলো আছে, এগুলো সব বাছাই করা, যেগুলো এক্সামে আসতে পারে এমন ইনফরমেশনই এখানে দেওয়া। প্রতিটা ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে ফেলবে। আর আমি তোমাদের অ্যাসুরেন্স দিচ্ছি, এই স্লাইড যেভাবে আমি তোমাকে পড়াচ্ছি, এইভাবে যদি তুমি সুন্দর করে পড়ে এটা মনে রাখতে পারো, তুমি 100% এক্সাম হলে এই ড্রিমস থেকে কমন পেয়ে যাবা। যদি যেটা আসে সেটা তোমার কখনোই বাদবে না, তুমি ইজিলি ওটা অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো, এখন ওনার আসলে ফেমাস অর কি ছিল? উনি আসলে কোন জিনিসগুলোর জন্য অনেক বেশি পরিচিত ছিল? কোন জিনিসগুলোর জন্য ওনাকে মানুষ চিনতো? সেটা আমরা একটু দেখবো। অর্থাৎ ওনার প্রমিনেন্ট অর কোনগুলো ছিল? ফেমাস নোভেল, নোভেল মিনস কি আমরা কি জানি? উপন্যাস, তাই না? তো ওনার ফেমাস নোভেল ছিল, এখানে যে দুইটা বেশি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স। সন্স অ্যান্ড লাভার্স এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা ওনার সব থেকে ফেমাস একটা নোভেল ছিল। এটা 3 স্টার দিয়ে রাখো, এটা তোমরা 3 স্টার দিয়ে রাখো। এরপরে বাকি দুইটা একটু জাস্ট জেনে রাখবা, দ্য রেইনবো অ্যান্ড ওম্যান ইন লাভ। এখন কত সালে প্রকাশিত হয়েছে? এত ডিপ থেকে আসলে প্রশ্ন করে না, হয়তোবা তোমাকে বলতে পারে যে ওনার ফেমাস নোবেল কোনটা ছিল, সেখানে আসার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে এই যে স্টন্স অ্যান্ড লাভার্স এটা। এরপরে দেখো, ফেমাস পোয়েম, যেহেতু উনি পোয়েট, তো ওনার তো আমরা ড্রিমস পোয়েমটা পড়তেছি, এর বাহিরে আর কি ওনার কোনটা ফেমাস ছিল সেটা একটু জানতে হবে। এর বাহিরে উনি স্নেক এবং পিয়ানো, এই দুইটা পোয়েমের জন্য উনি আসলে বিখ্যাত ছিলেন, এটাও একটু জেনে রাখবে। দেখো, এগুলা যে একদম ব্রেইনে একেবারে মুখস্থ করে রাখতে হবে এমন না, অপশনে যেন দেখলে বুঝতে পারো যে না, এটা হচ্ছে ডি.এইচ লরেন্স লিখেছিল, এতটুকু জাস্ট মানে মনে রাখলেই হবে, যেন অপশনে আসলে তুমি দেখে বুঝতে পারো। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি কোথায়? এবার আমরা আমাদের
পোয়েমে চলে এসেছি। তো পোয়েমের প্রথম লাইন এই যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, এটা লিখে রাখো ফার্স্ট লাইন, এটা ফার্স্ট লাইন, এই পোয়েমের ফার্স্ট লাইন কিন্তু এটা সবাই লিখে রাখো ফার্স্ট লাইন। এখন এখানে আরেকটু অ্যাডিশনাল দুইটি ইনফরমেশন আমি একটু দিই। এই পোয়েমটাতে টোটাল কয়টা লাইন আছে বলতে পারবে কেউ? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, এই পোয়েমটাতে কয়টা লাইন আছে একটু জানিয়ে দাও আমাকে। আর একটা জিনিস তোমাদেরকে একটু বলি, লাইভে ক্লাস নিলে হয় কি তোমরা কমেন্ট করার কিছু সময় পরে এটা আমার সামনে আসে, দেখা যাচ্ছে যে তোমাদের কমেন্ট করার পরে কিছু সময় পরে এটা আমার সামনে আসে, তখন আর কি আমি দেখতে পাই, এই জন্য দেখা যায় যে তোমাদের কমেন্ট করার কিছুক্ষণ পরে আমি সেটা পড়ে অ্যান্সার দিব। এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছুই নাই, এটা নেটওয়ার্ক ইস্যু না, এটা আসলে লাইভের ক্ষেত্রে এমন হয়। তো দেখো অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, এটা কিন্তু ফার্স্ট লাইন। মনে রাখবা এই পোয়েমটাতে টোটাল স্ট্যানজা স্ট্যানজা আছে হচ্ছে তিনটা। কয়টা স্ট্যানজা আছে? তিনটা স্ট্যানজা আছে এখানে। এখানে তিনটা স্ট্যানজা আছে এই পোয়েমটাতে। মনে রাখবা কয়টা স্ট্যানজা? তিনটা স্ট্যানজা আছে। স্ট্যানজা বলতে হচ্ছে দেখবা স্তবক, বাংলায় যেটাকে বলা হয় স্তবক। দেখবা তোমরা যখন কবিতা পড়েছো দেখবা 2 লাইন বা 3 লাইন করে করে একসাথে থাকে, তারপর একটু গ্যাপ দিয়ে আবার 3-4 লাইন একসাথে থাকে। এই যে 3-4 লাইন এগুলাকে একসাথে থাকা এটাকে বলা হয় স্ট্যানজা। এরকম স্ট্যানজা এটা এই পোয়েমটায় কয়টা আছে? তিনটে স্ট্যানজা আছে, এবং প্রতিটা স্ট্যানজায় তিনটা করে লাইন আছে। তাহলে দেখা যায় 9টা লাইন রয়েছে টোটাল এই পোয়েমটাতে। এটা অনেক সময় আসে, তো এটা এডিশনাল ইনফরমেশন হিসেবে তোমরা জেনে রাখো। প্রথমেই দেখো বলছে অল পিপল ড্রিম। আমরা যদি দেখো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু বুঝিয়ে বলি। তোমাদের লিটারেচারে মেইনলি দুইটা, ওকে আমি একটা হোয়াইট বোর্ড নিই তাহলে তোমাদেরকে আসলে আমার বুঝাইতে ইজি হবে। হ্যাঁ, দেখো লিটারেচারে নর্মালি দুইটা মিনিং থাকে, ওকে। একটা হচ্ছে লিটারাল মিনিং বলে, একটাকে বলে লিটারাল মিনিং, একটা হচ্ছে লিটারাল মিনিং, একটা হলো লিটারাল মিনিং, এবং আরেকটা থাকে হচ্ছে ডিপ মিনিং, ঠিক আছে, ডিপার মিনিং। এখন লিটারাল মিনিং মানে হচ্ছে তুমি পড়ে যেটা নর্মালি যেটা তুমি বুঝতে পারো এটা হচ্ছে লিটারাল মিনিং। ডিপার মিনিং হচ্ছে যেটা আর কি ওই কবিতার লেখক মানে ওই লাইনটা দিয়ে একটা গভীর কোনো মিনিং কে বুঝিয়েছে, এক্সট্রা অর্ডিনারি কোনো মিনিং কে বুঝিয়েছে, সেটাকে নর্মালি ডিপার মিনিং বলা হয়। এখন দেখো খেয়াল করো, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, এই লাইনটা যদি আমরা পড়ি তাহলে এমনি নর্মালি বুঝতে পারি যে সব মানুষই স্বপ্ন দেখে বাট নট ইকুয়ালি, সবারটা আসলে সমান হয় না, এক একজনের স্বপ্ন এক এক রকম হয়ে থাকে, তাই না? তো প্রথমে দেখো কি বলেছে এই লাইনটা দ্বারা, বলছে এভরিওয়ান ড্রিমস, সবাই স্বপ্ন দেখে বাট নট ইন দ্য সেম ওয়ে, একই পথে না বা একই রকমের হয় না, অর উইথ দ্য সেম পারপোজ, বা তাদের স্বপ্ন দেখার পারপোজ বা উদ্দেশ্য বা লক্ষ্য, এই যে পারপোজ উদ্দেশ্য বা লক্ষ্যটা আসলে একই হয় না। সাম ড্রিমস আর প্যাসিভ, খুবই ইম্পর্টেন্ট লাইন, মার্ক করে রাখো, সাম ড্রিমস আর প্যাসিভ। এই প্যাসিভ মানে কি জানো? এখন একটু পরে আমি তোমাকে বলে দাঁড়াও, ওয়েট। সাম ড্রিমস আর প্যাসিভ, মেয়ার ফ্যান্টিসাইজ আর উইশেস। এখন কিছু ড্রিম থাকে হচ্ছে প্যাসিভ, মনে রাখবা এই প্যাসিভ ড্রিমাররা হচ্ছে নাইট ড্রিমার, মনে রাখবা লিখে রাখো, প্যাসিভ ড্রিমাররা কিন্তু হলো নাইট ড্রিমার, নাইট ড্রিমার। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া নাইট ড্রিমার কারা? নাইট ড্রিমার হলো ওই সকল ব্যক্তি বা ওই সকল ড্রিমার যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, যারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তাদেরকে বলা হয় নাইট ড্রিমার। এদেরকে বলা হয় কিন্তু আবার প্যাসিভ ড্রিমার, ঠিক আছে, মনে রাখবে এদেরকে বলা হয় কি প্যাসিভ ড্রিমার। এখন বলছে মেয়ার ফ্যান্টাসাইজ অর উইশেস, এরা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের মানে ফ্যান্টাসাইজ করা মনের উদ্দীপনা থেকে, বা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে খুব রোমান্টিক টাইপের যে স্বপ্নগুলো দেখে এইগুলোর কথা আর কি বলা হয়েছে। তাদের ইচ্ছা যেগুলো থাকে সেই ইচ্ছাটা আসলে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটাকে বলা হয়েছে। ঠিক এর পরের লাইনে খেয়াল করো, বলছে আদার্স আর অ্যাক্টিভ। তো এখন দেখো প্যাসিভ ড্রিমার কারা ছিল? নাইট ড্রিমার। আর অ্যাক্টিভ ড্রিমার হলো ডে ড্রিমার্স। কারা? লিখে রাখো, এটা লিখে নাও, ডে ড্রিমার্স, ঠিক আছে, এটা কিন্তু ডে ড্রিমার্স। এটা কারা? ডে ড্রিমার্স। এখন এই ডে ড্রিমার্সটা কি? এরা হচ্ছে পাওয়ারফুল ভিশনস। ভিশন মানে হচ্ছে এখানে লক্ষ্য, তারা তাদের লক্ষ্যের প্রতি খুবই অটুট থাকে। দ্যাট ড্রাইভ এ পার্সন টু অ্যাক্ট। এখন এই যে লক্ষ্যের প্রতি যখন কেউ অটুট থাকে অবশ্যই ওই মানুষটা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করবে। এখানে বলছে দ্যাট ড্রাইভ, ওই লক্ষ্যের প্রতি তাকে তাড়িত করার জন্য এ পার্সন টু অ্যাক্ট, তাকে কাজ করতে হয়। এখন কাজ কি সে ঘুমিয়ে ঘুমিয়ে করে নাকি জেগে জেগে? অবশ্যই তাকে জেগে থেকে কাজ করতে হবে, তাই না? এরপরে দেখো লাস্টে কি বলেছে, সেটিং আপ এ কন্ট্রাস্ট বিটুইন টু টাইপ অফ ড্রিমার্স। তাহলে এইখানে কিন্তু বেসিক্যালি ফার্স্ট লাইনে তোমাকে
কন্ট্রাস্ট বলতে হচ্ছে বৈপরীত্য বুঝিয়েছে, দুই ধরনের ড্রিমারকে এখানে তোমাকে ইন্ডিকেট করেছে। ওকে, দুই ধরনের ড্রিমারের কথা এখানে বলা হয়েছে। একটা ছিল প্যাসিভ ড্রিম, একটা হচ্ছে অ্যাক্টিভ ড্রিমার। আমরা জানি প্যাসিভ ড্রিমারটা যারা আসলে ঘুমিয়ে ঘুমিয়ে মনের অবচেতন মনে যারা স্বপ্ন দেখে, যাদের স্বপ্নের কোনো ভ্যালু নাই, তারা হচ্ছে প্যাসিভ ড্রিমার বা নাইট ড্রিমার। অন দা আদার হ্যান্ড অ্যাক্টিভ ড্রিমার যারা জেগে জেগে স্বপ্ন দেখে, স্বপ্নের পিছে দৌড়ায়, তারা হচ্ছে অ্যাক্টিভ ড্রিমার। ওকে, এর পরের লাইন, দিস ইজ দ্য সেকেন্ড লাইন অফ দিস পোয়েম, বলছে দোজ হু ড্রিম বাই নাইট, যারা ঘুমের মধ্যে, নাইট ড্রিম মানে হচ্ছে যারা ঘুমের মধ্যে শুয়ে শুয়ে যারা স্বপ্ন দেখে, ইন দা ডাস্টি রিসেস, ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ বা ফ্রেজ, এটাই আসলে ফ্রেজ, ডাস্টি রিসেস, এটা মার্ক করে রাখো এবং পাশে, এটার পাশে 3 স্টার দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজ এটা। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, ডাস্টি রিসেস মানে হচ্ছে পরিত্যক্ত জায়গা, যেটা বোঝায়, যেটা আসলে কোন একটা জায়গা পরিত্যক্ত। সাপোজ তোমাদের বাসার স্টোর হাউসের কথা চিন্তা করো, ওইখানে কি দেখা যাচ্ছে ধুলা বালি পড়ে থাকে, ওই জায়গার কোনো জিনিস থাকলে সেই জিনিসটা তোমরা গুরুত্ব দাও না, বা গুরুত্বহীন জিনিসটাকেই আসলে তোমরা ওইখানে ফেলে রাখো। তো এই ডাস্টি রিসেস বলতে হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যেও এমন একটা জায়গা আছে, যে জায়গাটা আসলে আমরা ওইভাবে ফোকাস করি না, ওই জায়গার কোনো কিছু নিয়ে আমরা আসলে অতটা সচেতন না, কনসিয়াস না। এমন একটা জায়গাকে বলা হয়েছে ডাস্টি রিসেস অফ অফ দেয়ার মাইন্ড, অফ আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যেও এমন একটা জায়গা রয়েছে। এখন খেয়াল করো, এখানে আবার বলছে অর্ডিনারি ড্রিমার্স। এখন অর্ডিনারি ড্রিমার্স কারা, এটাও প্রশ্ন আসতে পারে। কারা অর্ডিনারি ড্রিমার্স? অর্ডিনারি ড্রিমার্স হচ্ছে সাধারণ ড্রিমার, যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, যারা নাইট ড্রিমার, যারা প্যাসিভ ড্রিমার। তাহলে যে অর্ডিনারি ড্রিমার সেই কিন্তু নাইট ড্রিমার, সেই কিন্তু প্যাসিভ ড্রিমার, মনে রাখবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে। তো তোমরা যেন ঘাবড়ে যাবে না, ঘাবড়ে যেও না যে আসলে অর্ডিনারি ড্রিমার কারা, এটা দেখে জানো তোমরা কনফিউশনে পড়ে যেও না। আমি আবারও বলি, যারাই অর্ডিনারি ড্রিমার, তারাই নাইট ড্রিমার, তারাই কিন্তু প্যাসিভ ড্রিমার। ঠিক আছে, এখন দেখো অর্ডিনারি ড্রিমার্স পিপল হু ড্রিম অ্যাট নাইট, যারা ড্রিম অ্যাট নাইট মানে কি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। এখন শুধুমাত্র রাতেই যে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এমন না, কিন্তু দিনে ঘুমালেও কিন্তু স্বপ্ন দেখা যায়। জাস্ট এটা বোঝানোর জন্য, কনসিয়াসটা মেনটেন করার জন্য এখানে বলেছে পিপল হু ড্রিম অ্যাট নাইট, যারা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, when they are sleep, এই যে যখন তারা ঘুমিয়ে থাকে, স্লিপ। এরপরে দেখো দ্য ডাস্টি রিসেস, এটা আমি আগেই বলেছি, খুবই ইম্পর্টেন্ট, ফেসটা দিয়ে দিয়েছি আমি এটাকে, ফেসটা। দ্য ডাস্টি রিসেস সাজেস্ট দ্যাট, সাজেস্ট, যেটা তোমাদেরকে আসলে সাজেস্ট করে কেমন জায়গা, একটা প্লেস যেটা ডার্ক, কালো, অন্ধকার। এই ডার্ক মানে হচ্ছে অন্ধকার। নেগলেক্টেড কর্নার্স, নেগলেক্টেড মানে হচ্ছে পরিত্যক্ত, অবহেলিত একটা জায়গা, যে জায়গাটা আসলে গুরুত্ব দেওয়া হয় না। অফ দ্য মাইন্ড, অফ দ্য মাইন্ড, আমাদের মনের মধ্যে এমন একটা জায়গা আছে যেটা অন্ধকারাচ্ছন্ন, যেটা ময়লা পড়ে থাকে, যে জায়গার চিন্তা ভাবনা নিয়ে আমরা আসলে ভাবি না, যে জায়গার কথা ভাবি না, এমন একটা জায়গায় এই নাইট ড্রিমটা তৈরি হয়, যেটার আসলে কোনো মূল্য নাই। ড্রিমস দ্যাট আর আনফোকাসড, ড্রিমস দ্যাট আর আনফোকাসড, এই যে ড্রিমটা, এটা আসলে কোনো রকম ফোকাস করা হয় না এটার উপরে, কারণ এটা হচ্ছে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। এখন দিনে যখন তুমি জেগে ওঠে, এটার আসলে কোনো ভ্যালু থাকে না, এ কারণে এটা টোটালি আনফোকাসড থাকে। আনরিয়েলিস্টিক, এটার কোনো বাস্তবিক কোনো রূপ নাই। এটা কিন্তু আনরিয়েলিস্টিক মানে কি, এটার কোনো বাস্তবিক কোনো রূপ নাই। এক্সিস্টিং অনলি ইন ইমাজিনেশন, এটা শুধুমাত্র তোমার ইমাজিনেশন, তোমার কল্পনাতেই আছে, এটার বাস্তবে কোনো রূপ নাই, এটা শুধুমাত্র তোমার কল্পনাতেই রয়েছে। ওকে, এরপরে দেখো কি বলেছে, দোজ ড্রিমস ডোন্ট চেঞ্জ এনিথিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, এই যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখতেছো, এই ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখতেছো, এই স্বপ্ন দেখাটা তোমার যে রিয়েল ওয়ার্ল্ড, যেটা বাস্তবিক ওয়ার্ল্ড, দুনিয়ার যে জীবন, এই জীবনে কোনো রকম পরিবর্তন নিয়ে আসবে না। তাহলে দেখো এই এই ড্রিমটা আসলে কি, টোটালি ভ্যালুলেস, এই ড্রিমটা কি, টোটালি ভ্যালুলেস। এরপরে আমরা দেখি কি বলছে, এটা হচ্ছে কি থার্ড লাইন, ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ইজ ভ্যানিটি। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে অর্থটা, সেটা হচ্ছে ভ্যানিটি। ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে শূন্য, জিরো, নাল, ভয়েড, যেটা হচ্ছে জিরো। ঠিক আছে, ভ্যানিটি, ভ্যানিটি অর্থটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের সিনোনিমে আসতে পারে, কিংবা এই রিলেটেড দেখা যাচ্ছে প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি। ওকে, এখন দেখো বলছে, প্রথম লাইনটা আমরা খেয়াল করি, প্রথম লাইনে কি বলেছে, when such people wake up, যখন এই সকল মানুষ কারা, এই সকল মানুষ কারা, যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। when such people wake up, যখন এই ধরনের মানুষ জেগে ওঠে, wake up, জেগে ওঠে, এটা কিন্তু একটা কি, wake up কি ফ্রেজ না,
দে রিয়েলাইজ, তারা বুঝতে পারে দেয়ার ড্রিমস আর এমটি, যেটা আমি আগেই বলেছি শূন্য। তাহলে এই যে ভ্যানিটির একটা সিনোনিম কি? এমটি। নাল, নাল মানেও শূন্য। ঠিক আছে, তো দেয়ার আসলে তারা যখন ঘুম থেকে জেগে ওঠে তখন দেখে যে আসলে কিছুই নাই। মিন্স ফুলিটি অর আনলেসনেস, মানে হচ্ছে সরি ফিউটিলিটি, ফিউটিলিটি অর ইউজলেসনেস। এখন দেখো ইউজলেসনেস, অর্থাৎ তখন যারা ঘুম থেকে ওঠার পরে ওই সকল মানুষ বুঝতে পারে যে এই যে স্বপ্নটা তারা দেখেছে এই স্বপ্নটা টোটালি ভ্যালুলেস, এটা এমটি, এটা শূন্য, এটার কোনো বাস্তবিক কোনো রূপ নেই। ঠিক আছে, এটা আমাদের জাস্ট ওই ঘুমের মধ্যেই ঠিক ছিল, ঘুমের বাইরে এর কোনো অস্তিত্ব নাই। এরপরে দেখো কি বলেছে, নাইট টাইম ড্রিমস ফেড অ্যাওয়ে। নাইট টাইম ড্রিমস ফেড অ্যাওয়ে, ফেড অ্যাওয়ে খুবই গুরুত্বপূর্ণ, এটাও আসতে পারে তোমাদের এক্সামে, মার্ক করে রাখো। ফেড অ্যাওয়ে, ফেড অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছু ঝাপসা হয়ে যাওয়া, ধূসর হয়ে যাওয়া। ঠিক আছে, এমন টাইপের ফেড অ্যাওয়ে। এখন দেখো তারা বুঝতে পারে যে তারা রাত্রে যে ঘুমের মধ্যে স্বপ্নটা দেখেছে ওই স্বপ্নটা আস্তে আস্তে কিন্তু ফেড হয়ে গেছে। ঠিক আছে, হারিয়ে গেছে। দে ডোন্ট লিড টু অ্যাকশন, দে ডোন্ট লিড টু অ্যাকশন, এটা আসলে কোনো অ্যাকশন তৈরি করে নাই, এইটার জন্য তাদের কোনো কাজ করতে হচ্ছে না, বা এটার কোনো বাস্তবিক রূপ আসলে নেই। এরপরে দেখো লরেন্স আসলে এটা দিয়ে কি বুঝিয়েছে। লরেন্স ইমপ্লাইজ দ্যাট মেয়ারলি উইশিং ফর সামথিং ইজ নট এনাফ। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা এখানে আছে, এটা চেষ্টার দিয়ে রাও। দেখো লরেন্স বলেছে যে শুধুমাত্র উইশিং ফর সামথিং ইজ নট এনাফ, অর্থাৎ তুমি, আমি তোমাকে এটা আগে এক্সাম্পল দিয়ে বুঝাই। তুমি সাপোজ ভাবলা যে না আমি বিউপিতে পড়বো, ওকে, এটা তুমি ইচ্ছা পোষণ করেছো যে আমি বিউপিতে পড়বো। এখন তুমি ধরো কোনো রকম পরিশ্রম করলা না, কি করলা, খাইলা দাইলা ঘুমাইলা, আর ফেসবুকে এই যে তোমার মোটিভেশন রিলেটেড ভিডিও দেখলা, রিলস দেখে বেড়াইলা। ঠিক আছে, তাহলে কি তুমি বিউপিতে চান্স পাবা? না, তুমি যে ওই যে ইচ্ছাটা পোষণ করেছো ওই ইচ্ছার জন্য তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, ওই ইচ্ছাটা পূরণের লক্ষ্যে তোমাকে কাজ করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তাইলেই না তুমি বিউপিতে চান্স পাবা। তো এই জন্য এখানে লরেন্স বলেছে উইশিং ফর সামথিং ইজ নট এনাফ, কোনো কিছুর জন্য ইচ্ছা পোষণ করাটাই যথেষ্ট নয়। ইটস সেলফ ইন্ডালজেন্ট আনলেস ইউ অ্যাক্ট অন ইট। এটা আসলে মানে নিজের একটা ভ্রান্তি, যতক্ষণ পর্যন্ত না তুমি এটার উপরে কাজ করবে। তুমি যেটা উইশ করতেছো, তুমি যেটা ইচ্ছা পোষণ করতেছো, এটার উপর যদি তুমি কাজ না করো তাহলে এটা তোমার কাছে জাস্ট একটা ভ্রান্তি ছাড়া আর কিছুই না। ওকে, এখন দেখো 4 নম্বর লাইন কি বলছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা মার্ক করো, এটা মার্ক করো। এখানে দুইটা লিটারারি টার্ম আছে, লিটারারি টার্মে আমরা যাব লাস্টে, লিটারারি টার্মে আমরা যাব, যেটা আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, লিটারারি টার্মে আমরা যাব একটু পরে। দেখো তখন আমরা এটা লিটারারি টার্মটা দেখবো। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। ডেঞ্জারাস পিপল, ডেঞ্জারাস পিপল কারা? ডে ড্রিমার্স, দ্য ড্রিমার্স অফ দ্য ডে, যারা ডে ড্রিমার, ডে ড্রিমার যারা জেগে জেগে স্বপ্ন দেখে, এদেরকে কি বলেছেন? ডেঞ্জারাস পিপল বলেছেন। কেন দেখি, দেখো এ সেকেন্ড কাইন্ড অফ ড্রিমার, এতক্ষণ পর্যন্ত দেখো এটা কত নাম্বার লাইন, এর আগেটা কি ছিল? এটা 4 নম্বর লাইন। তো দেখো এর আগে পর্যন্ত বলা হয়েছে নাইট ড্রিমারদের নিয়ে, এখন এখান থেকে এসে বলা হচ্ছে ডে ড্রিমারদের কথা। এখন ডে ড্রিমাররা আসলে কেমন সেটা আমরা একটু দেখবো। এদেরকে বলা হয়েছে ডেঞ্জারাস পিপল। কেন ডেঞ্জারাস তারা? কারণ তারা তাদের লক্ষ্যের প্রতি এক খুবই অটুট, তারা লক্ষ্যকে, তাদের যে ভিশন, ঠিক আছে, তাদের এই ভিশনটাকে আহ মানে কভার আপ করার জন্য তারা অনেক বেশি চেষ্টা করে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে, কাজ করে এটা। এখন দেখো কি বলেছে, এ সেকেন্ড কাইন্ড অফ ড্রিমার, দা ড্রিমার্স অফ দা ডে। এদেরকে বলা হয়, লিখে রাখো, এদেরকে বলা হয় ডে ড্রিমার্স। ফার্স্ট অফ অল ডে ড্রিমার্স। নাম্বার টু, এদেরকে বলা হয় অ্যাক্টিভ ড্রিমার্স, অ্যাক্টিভ অ্যাক্টিভ ড্রিমার্স। ঠিক আছে, এদেরকে বলা হয় ডে ড্রিমার্স আর অ্যাক্টিভ ড্রিমার্স। এখন দেখো এরপরে বলছে দোজ আর ভিশনারিজ অর আইডিয়ালিস্ট হু ড্রিম হোয়াইল অ্যাওয়েক। এখন যখন তারা জেগে থাকে, জেগে যারা স্বপ্ন দেখে, তারা কি, তারা হচ্ছে তাদের একটা ভিশন থাকে, একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে যাওয়ার জন্য, পৌঁছানোর জন্য তারা কি দেখে? স্বপ্ন দেখে। ওই যে প্রথমেই বললাম জেগে জেগে স্বপ্ন দেখছিল। এরপর বলছে কলিং দেম ডেঞ্জারাস ডাজন্ট মিন দে আর ব্যাড। এখানে ডেঞ্জারাস অর্থটা নর্মালি আমরা কি বুঝি? খুবই ভয়ঙ্কর, তাই না? খুবই ভয়ঙ্কর। এখন ডেঞ্জারাস অর্থ আসলে আমাদের কাছে নেগেটিভ মনে হলেও এইখানে লরেন্স কিন্তু এটা নেগেটিভ অর্থে মানে ব্যবহার করেনি। উনি আসলে কি হিসাবে ব্যবহার করেছেন? ডেঞ্জারাস মিন্স হচ্ছে উনি যেটা বুঝিয়েছেন সিরিয়াস, যারা সিরিয়াস, যারা তাদের লাইফের গোল নিয়ে অনেক বেশি সিরিয়াস, তাদেরকে বলা হয়েছে ডেঞ্জারাস। ডাজন্ট মিন দে আর ব্যাড, ইট মিনস
দে হ্যাভ পাওয়ার, তাদের কাছে কি আছে? ক্ষমতা আছে, শক্তি আছে। কিসের শক্তি আছে বলো তো? তাদের স্বপ্নটাকে আঁকড়ে ধরে সেটার জন্য কাজ করার যে শক্তি, এটা বুঝিয়েছে। They can disrupt the status quo because they turn imagination into reality. তাদের সেই ক্ষমতা আছে, তাদের যে ইমাজিনেশন আছে, তাদের যে কল্পনা আছে, এই কল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার যে ক্ষমতা সেটা আছে এবং তারা সেটার জন্য কাজ করে। এরপরে দেখো, ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, তারা তাদের স্বপ্ন দেখে। ড্রিম দেয়ার ড্রিমস, ড্রিম দেয়ার ড্রিমস, এই জায়গায়ও একটা লিটারারি টার্ম আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, ওপেন আইস মানে কি? খোলা চোখে স্বপ্ন দেখে, জেগে থেকে স্বপ্ন দেখে। ঠিক আছে? ওপেন আইস বলতে হচ্ছে খোলা চোখে, মানে জেগে থেকে স্বপ্ন দেখে। এখন নর্মালি আমরা সবাই জানি এই যে ড্রিম, স্বপ্ন, এটা আসলে খোলা চোখে দেখা যায় না। খোলা চোখে আমরা কোন জিনিসটা দেখতে পাই বলতো? যে জিনিসটার এক্সিস্টেন্সি আছে, যেটা আসলে এক্সিস্ট করে আমাদের সামনে। আসলে অ্যাবস্ট্রাক্ট কোনো ড্রিম, নর্মালি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাই না? এখন অ্যাবস্ট্রাক্ট জিনিস কিন্তু আসলে কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু এখানে এই লক্ষ্যটাকে দেখতে পাচ্ছে। তো এখানে একটা লিটারি টার্ম আছে, আমি এটা পরে এক্সপ্লেইন করি। ওকে? দেখো, বলছে দিস এক্সপ্লেইনস হোয়াই ডে ড্রিমার্স আর পাওয়ারফুল। কেন ডে ড্রিমার্স আসলে পাওয়ারফুল? কারণ তারা খোলা চোখে লক্ষ্যটাকে টার্গেট, মানে লক্ষ্যটাকে তাদের সামনে রেখে সেটার জন্য কাজ করে যায়। এরপরে দেখো, দে সি রিয়েলিটি ক্লিয়ারলি, তারা তাদের যে রিয়েলিটিটা আছে, যে বাস্তবতাটা আছে, সেটা খুব ক্লিয়ারলি, বাস্তবতাটাকে খুব সামনাসামনি ক্লিয়ারলি দেখতে পায়। ইয়েট স্টিল ইমাজিন সামথিং বেটার, অর্থাৎ কোনো কিছু কল্পনা করার থেকে যেটা আসলে অনেক বেশি বেটার, ভালো। Their dreaming is conscious and deliberate, not the random wanderings of the sleeping mind. তা বলছে তারা যে স্বপ্নটা দেখে, এটা আসলে অনেক বেশি, তারা এই স্বপ্নটা নিয়ে অনেক বেশি সচেতন থাকে, ডেলিবারেট, এটার পিছনে তারা কষ্ট করে, পরিশ্রম করে। নট র্যান্ডম ওয়ান্ডারিংস, এমন না যে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে হুট করে একটা স্বপ্ন দেখে ফেলেছো, এমন না তাদের স্বপ্নটা। ওকে? এরপরে দেখো, and make them come true, and make them come true, make them come true মানে আমরা সবাই জানি, কাম ট্রু মানে কোনো কিছু বাস্তবে রূপ নেওয়া, বাস্তবায়িত হওয়া। কাম ট্রু মানে হচ্ছে বাস্তবায়িত হওয়া, এটা মনে রাখবে। কাম ট্রু মানে হচ্ছে কোনো কিছু বাস্তবায়িত হওয়া। এখন কোনটা বাস্তবায়িত হবে? তারা যে স্বপ্নটা দেখেছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। ওকে, এখানে দেখো কি বলেছে, those dangerous dreamers act on their visions. Visions মানে কি? লক্ষ্য, টার্গেট যেটাকে বলা হয়েছে, visions, টার্গেট, ইন্সপিরেশন যেটা তাদের। এই যে তাদের যে লক্ষ্যটা আছে, ভিশনটা আছে, তারা সেই ভিশনটাকে সাকসেসফুলি মানে রিয়েলিটিতে নিয়ে আসার জন্য তারা কি করে? অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কাজ করে। তারা অ্যাক্টর মানে হচ্ছে কাজ করা, কাজ করে। ঠিক আছে? তারা তাদের লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে। দে ট্রান্সফর্ম আইডিয়াস ইনটু রিয়েলিটি, তারা তাদের যে আইডিয়াটা, তারা আইডিয়া বলতে তাদের যে লক্ষ্যটা আছে, এই লক্ষ্যটা তারা কিসে কনভার্ট করে? রিয়েলিটিতে কনভার্ট করে। তারপর হচ্ছে ইনভেন্টরস, রিফর্মার্স, আর্টিস্ট, লিডার্স। ইনভেন্টরস মানে কি? সাপোজ যারা ইনভেন্ট করে, ইনভেন্ট করার আগে কি ওই জিনিসটা তারা কিন্তু কল্পনা করে, কল্পনা করার পরে ওই জিনিসটা তারা ইনভেন্ট করে, আবিষ্কার করে, সেটার বাস্তব রূপ দেয়। সেম ভাবে রিফর্মার্স কারা? রিফর্মার বলতে হচ্ছে, যেমন এই যে জুলাই রেভলিউশনে যারা আসলে লিড দিয়েছিল, আমরা যারা লিড দিয়েছিল, এরা কিন্তু আগে এটা একটা কল্পনা করেছে যেটা কিভাবে করা যায়, তারপরে কিন্তু তারা এই জিনিসটাকে লিড দিয়েছে, রিফর্ম করেছি আমরা সবাই মিলে। তো আমরা আগে জিনিসটাকে কল্পনা করেছি, তারপরে এটার পিছিয়ে কাজ করে, আন্দোলন করে এটাকে আমরা রিফর্ম করেছি। আর্টিস্ট, আর্টিস্টরা কি করে? আর্টিস্টরা নর্মালি আগে কোনো একটা জিনিস চিন্তা করে, তারপর তাদের সেই চিন্তাটা তারা তাদের কর্মের মাধ্যমে ফুটিয়ে তোলে। সেম ভাবে লিডাররাও কোনো কিছু চিন্তা করে তারপরে কাজ করে, এই জন্য এনাদের কথাটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো, দ্য পোয়েম এন্ডস অন এ নোট অফ অ্যাডমিরেশন ফর সাচ এ পিপল। অ্যাডমিরেশন মানে হচ্ছে কাউকে, মানে ভালো কিছু বলা, উৎসাহিত করা, কাউকে নিয়ে ভালো মন্তব্য করা। ঠিক আছে? ভালো মন্তব্য, অ্যাডমাইরেশন ফর সাচ পিপল, তাদের জন্য, হু ব্রিজ ইমাজিনেশন। ব্রিজ মানে হচ্ছে কি বলতো? ব্রিজ মানে হচ্ছে, দেখো একটা কি ছিল আমি তোমাদেরকে বুঝাই। একটা ছিল তাদের যে আমি যদি বলি ভিশন ছিল, তাই না? তাদের ভিশন, তাদের ভিশন মানে স্বপ্ন। এই ভিশনটাকে তারা কিসে নিয়ে আসছে? তারা রিয়েলিটিতে নিয়ে আসছে। ঠিক আছে? রিয়েলিটিতে নিয়ে আসছে। এই ভিশন আর রিয়েলিটির মধ্যে যে কানেকশনটা, এই কানেকশনটাকে বলা হয় ব্রিজ। তাহলে ওই সকল মানুষ যারা ব্রিজ তৈরি করে তাদের ইমাজিনেশন অর্থাৎ ভিশনের মাধ্যমে এবং তাদের কাজের মাধ্যমে, এই মাঝখানে যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু তাদের কাজের সময় অ্যাক্ট, এই জায়গাটুকু তাদের অ্যাক্ট। এই যে ভিশন, ভিশনের পরে অ্যাক্ট থেকে অ্যাক্ট করেছে, অ্যাক্ট অন, তার সেই বিষয়ের উপরে তারা কাজ করেছে এবং লাস্টলি দ্যাট কেম ট্রু,
ঠিক আছে? যেটা বাস্তবে রূপ নিয়েছে, যেটা রিয়েলিটিতে এসেছে। এরপরে দেখো, এখন খুবই ইম্পর্টেন্ট, আমরা মোটামুটি পোয়েমের লাইনগুলা আসলে ক্লিয়ার করে ফেলেছি। তো এইখানে একটু লিখে রাখো, এটা কিন্তু লাস্ট লাইন। এটা ছিল হচ্ছে লাস্ট লাইন, যেটা আমি একটু বলতে ভুলে গেছি। এটা লাস্ট লাইন। তাহলে ফার্স্ট লাইন দেখলাম, লাস্ট লাইন পড়লাম। এখন আমরা পড়বো এই কবিতা আসলে কোন কোন থিম নিয়ে আসলে বলা হয়েছে। বিলিভ মি, তোমরা এই স্লাইডে এই ক্লাসটা করলে ড্রিম রিলেটেড প্রশ্ন আসলে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। তোমার কাছে কিছু মনেই হবে না যে এই পোয়েম এতদিন যাবত কঠিন মনে করতাম। এটা আসলে কঠিন কোনো কিছুই না, অনেক ইজি। আজকের ক্লাসটা করার পরে তোমার এটাই মনে হবে। ওকে, দেখো, থিমস। থিমস হচ্ছে আসলে লেখক এখানে কোন কোন জায়গাগুলো নিয়ে এই কবিতাটা লিখেছেন। পাওয়ার অফ ড্রিমস, অর্থাৎ স্বপ্নের যে শক্তি। স্বপ্নের শক্তিটা কি? স্বপ্নের, তুমি যখন একটা ডে ড্রিমার হয়ে একটা স্বপ্ন দেখবা, তুমি তখন সেই স্বপ্নটাকে সত্যি বা বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করবে, এটাই হচ্ছে পাওয়ার। তারপর বলছে অ্যাকশন ভার্সেস ইমাজিনেশন। তুমি যেটা, অ্যাকশন কি? অ্যাকশন মানে হচ্ছে কাজ, ইমাজিনেশন মানে হচ্ছে তুমি যেটা কল্পনা করতেছো, ভীষণ। তাহলে যেটা তুমি ভিশন, যেটা তুমি কল্পনা করতেছো, সেটার জন্য যে কাজ করবা সেটা হচ্ছে অ্যাকশন। রিয়েলিটি ভার্সেস ইলিউশন। ইলিউশন মানে হচ্ছে ভ্রান্তি, যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি, এটা হচ্ছে আমাদের অন কাইন্ড অফ ইলিউশন, ইলিউশনের মধ্যে থাকা। আর রিয়েলিটি মানে হচ্ছে যেটা বাস্তব। তাহলে ডে ড্রিমাররা কিন্তু রিয়েলিটির সাথে কানেক্টেড, আর নাইট ড্রিমাররা হচ্ছে একটা ইলিউশনের সাথে কানেক্টেড। মনে রাখবা, ডে ড্রিমাররা রিয়েলিটির সাথে কানেক্টেড, ইলিউশনের সাথে কানেক্টেড কারা? নাইট ড্রিমার্সরা। ওকে, এরপর বলছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ভিশন। যারাই ভিশন, লক্ষ্য দেখে, তাদের দ্বারাই ক্রিয়েটিভ কিছু করা পসিবল। তারপর হচ্ছে হিউম্যান অ্যাম্বিশন। মানুষের অ্যাম্বিশন মানে কি বলতো? অ্যাম্বিশন মানে হচ্ছে টার্গেট, অ্যাম্বিশন লক্ষ্য। তাদের যে লক্ষ্য, মানুষের যে লক্ষ্য, লক্ষ্যে কিভাবে একটা মানুষ যখন জেগে জেগে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করবে, অবশ্যই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে যদি তার লক্ষ্যটাকে রেখে সেই অনুযায়ী তারা কাজ করে। আমি যেটা বারবারই বলতেছি, তোমরা বিউপিতে পড়তে চাও, এখন বিউপিতে পড়ার লক্ষ্যে যদি তোমরা কঠোর পরিশ্রম করো, আর অল্প কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন যদি তোমরা খুব ভালোভাবে পরিশ্রম করো, তোমাদের পক্ষেও সম্ভব, তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এরপরে লাস্টে কি বলছে? ইন্সপিরেশন এন্ড মোটিভেশন। ইন্সপিরেশন কি? ওই তারা যে ভিশনটা, যে টার্গেটটা ছিল, এই টার্গেটটা তাদেরকে কি করেছে? ইন্সপায়ার করেছে। কিসে? মোটিভেট করেছে। ইন্সপিরেশন এন্ড মোটিভেশন, তাদেরকে ইন্সপায়ার করেছে, তাদেরকে মোটিভেট করেছে তাদের ভিশনটা সেই লক্ষ্যে কাজ করার জন্য। ওকে, নাও এইবার যে জায়গাটা এসেছি, এই জায়গাটায় তোমাদের সব থেকে বেশি প্রবলেম হয়, আই নো দ্যাট। এই জায়গাটা সব থেকে বেশি প্রবলেম হয়, সেটা হচ্ছে লিটারারি ডিভাইস। কারণ তোমাদের দেখাচ্ছে একাডেমিক লাইফে তোমরা এই লিটারারি ডিভাইসের সাথে আসলে পরিচিত হওনি। এই লিটারারি ডিভাইস, বিশেষ করে পোয়েমটা কোথায় ইম্পর্টেন্ট জানো? এফ এ ডাবল এস। এফ এ ডাবল এস এ এটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে ইংলিশ সাবজেক্টটা রয়েছে, ঠিক আছে? আর ইংলিশ সাবজেক্টে যারা ইংলিশ নিয়ে পড়ে, যারা ইংলিশ নিয়ে পড়ি, তাদেরকে আসলে এই লিটারেরি ডিভাইস গুলো জানতে হয়। কারণ আমরা যখন পোয়েম পড়ি, তখন আমাদের এই লিটারেরি টার্ম গুলো পোয়েম থেকে খুঁজে বের করতে হয়, আইডেন্টিফাই করতে হয়। এই জন্য দেখা যাচ্ছে এফ এ ডাবল এস ইউনিটে এই জায়গাটা থেকে প্রশ্ন হয়। তো লিটারি টাইপে প্রথমে বলছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে তো আমরা জানি বৈপরীত্য, এটা আমরা জানি। এখানে তোমাদেরকে মনে রাখবে এন্টিথিসিস। এন্টিথিসিস মানে হচ্ছে বৈপরীত্য। একটা একটা জিনিস ধরো, এটা মনে করো পজিটিভ, পি ফর পজিটিভ, ঠিক, এর নেগেটিভ আরেকটা জিনিস বুঝাবে। ঠিক আছে? পজিটিভ নেগেটিভ যখন বুঝায়, যেমন আমরা প্রথম লাইনে দেখেছিলাম, এখানে দুইটা কন্ট্রাস্ট বুঝিয়েছিল। এক সাইডে ছিল ডে ড্রিমার, এক সাইডে ছিল নাইট ড্রিমার। তাহলে এখানে ডে ড্রিমার এবং নাইট ড্রিমার, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই জায়গাটা হচ্ছে লিটারি টার্ম হচ্ছে অ্যান্টিথিসিস বা বৈপরীত যে টার্মটা, এটা ইউজ করা হয়েছে। আমি একটু লাইনটা পড়ি। দোজ হু ড্রিম বাই নাইট, এখানে কি কাদের কথা বলা হয়েছে? নাইট ড্রিমার। এখানে কাদের কথা বলা হয়েছে? নাইট ড্রিমার, তাই না? এখানে নাইট ড্রিমারদের কথা বলা হয়েছে। আবার ড্রিমার্স অফ দ্য ডে মানে কি? তারা হলো ডে ড্রিমার। তারা কি? ডে ডে ড্রিমার। এখন এই ডে ড্রিমার আর নাইট ড্রিমার, এরা কিন্তু একজন আরেকজনের বিপরীত। এই বিপরীত যখন বুঝাবে, দুইটা জিনিস একটা আরেকটার বিপরীত যখন বুঝাবে, তখন লিটারি টার্ম অ্যান্টিথেসিস ইউজ করা হয় সেখানে, বা কন্ট্রাস্ট ব্যবহার করা হয়। ওকে, এরপরে দেখো এক্সপ্লেনেশন আছে, এটা তোমাদের যদি দরকার হয় তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এরপরেও যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা এখান থেকে এক্সপ্লেনেশনটা পড়ে নিবা। এরপরে দেখো মেটাফোর, সব থেকে ইম্পর্টেন্ট। এটা পুরো 3 স্টার কেন, 5 স্টার দিয়ে রাখো এটা। এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় মেটাফোর অ্যান্ড সিমিলি। দেখো, মেটাফোর জিনিসটা ইউজ করা হয় নর্মালি কোনো কিছু দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে। কি করতে? তুলনা করতে মেটাফোর ইউজ করা হয়। আমি একটু হোয়াইট বোর্ডটা আবার নামিয়ে আনি, আমাদের হোয়াইট বোর্ডটা এখন একটু দরকার। মেটাফোর, তাই না? দেখো মেটাফোর, মেটাফোর, এই মেটাফোর নর্মালি ইউজ করা হয় তুলনা করতে। কি করতে?
তুলনা করতে ব্যবহার করা হয়। তুলনা করতে মেটাফোরটা ব্যবহার করা হয়। এখন তুলনা করতে দেখো তুলনা করতে আরো একটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিমিলি। কি ব্যবহার করা হয়? সিমিলি। সিমিলিটাও কিন্তু সেম ভাবে তুলনা করতে ব্যবহার করা হয়। ২ টা জিনিসের মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয়। তুলনা করতে ব্যবহার করা হয়। তো দেখো এই সিমিলিতে যখন তুলনা করা হয় তখন ২ টা জিনিসের মধ্যে তুলনা করতে লাইক কিংবা অ্যাজ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? লাইক কিংবা অ্যাজ ব্যবহার করা হয়। হি ইজ লাইক এ ডেন্সার্স পিপল। হি ইজ লাইক এ ডেন্সার্স পিপল। এই লাইক আর অ্যাজ যখন থাকবে তখন সেটা চোখ বন্ধ করে সেটা হবে কি? সিমিলি। আর যখন ২ টা জিনিসের মধ্যে তুলনা করা হবে কিন্তু যেখানে লাইক অথবা অ্যাজ এই ২ টার কোনটা থাকবে না, তখন সেটা হবে হচ্ছে মেটাফোর। তখন কি হবে সেটা? মেটাফোর। মনে থাকবে? এখন দেখো মেটাফোর কি বলেছে? ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। ড্রিমার্স অফ দ্য ডে এটাকে আমরা সংক্ষেপে যদি বলি এটা হচ্ছে ডে ড্রিমার্স, রাইট? ডে ড্রিমার্স, ডে ড্রিমার্স অর্থাৎ ডে ড্রিমার্স আর ডেঞ্জারাস পিপল। দেখো ডে ড্রিমার্সদের কাদের সাথে তুলনা করা হয়েছে? কাদের সাথে তুলনা করা হয়েছে? ডেঞ্জারাস পিপলদের। বাট এখানে কিন্তু কি লাইক অথবা অ্যাজ আছে? নাই, কিন্তু লাইকও নাই, অ্যাজও নাই। তাহলে এটা কি হবে? এটা একটা মেটাফোর। এটা কি হবে? এটা একটা মেটাফোর। তাহলে আমি আবারও বলি, যখন ২ টা জিনিসের মধ্যে তুলনা করা হবে এবং সেইখানে লাইক কিংবা অ্যাজ থাকবে না, তখন সেটা হবে হচ্ছে মেটাফোর। তাহলে ডে ড্রিমার্স আর ডেঞ্জারাস পিপল এখানে কোনো লাইক কিংবা অ্যাজ নাই। এক্ষেত্রে এটা হবে একটা মেটাফোর। পরের স্লাইডটা দেখি। ইমেজেরি। ইমেজেরি মানে হচ্ছে সাপোজ আমরা যখন কোনো কিছু শুনি ওই জিনিসটা শোনার পরে আমাদের ব্রেইনের ভিতরে একটা ইমেজ ক্রিয়েট হয়, এটাকে বলা হয় ইমেজেরি। আবারও বলি, সাপোজ তুমি একটা কোনো একটা গল্প শুনলে, ঠিক আছে? তোমার ধরো তোমার দাদুর কাছে বা দাদির কাছে একটা গল্প শুনলে, এখন ওই গল্পটা শোনার পরে তোমার ব্রেইনের মধ্যে একটা ইমেজ ক্রিয়েট হবে, মনে হয় এই সময় এমন ছিল, এই সময় জিনিসটা মনে হয় এমন ছিল, এই টাইপের একটা ব্রেইনের মধ্যে তোমার একটা ইমেজ ক্রিয়েট হবে। এই ইমেজ ক্রিয়েট তৈরি করতে পারার বিষয়টাকে বলা হয় ইমেজেরি। কি বলা হয়? ইমেজেরি। দেখো ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, আমি কিন্তু যখন এটা বলেছিলাম তখন আমি এটাকে ক্রিয়েসটা দিয়েছিলাম, এই জায়গাটাকে ক্রিয়েসটা দিয়েছিলাম। ওকে, ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড। এখন ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড এই জায়গাটা কি তুমি কখনো দেখতে পাও তোমার মস্তিষ্কের মধ্যে? না, তুমি কিন্তু এই জায়গাটা দেখতে পাও না। বাট তুমি তোমার মস্তিষ্কে এই জায়গাটাকে একটু কল্পনা করতে পারো, বা তোমার মস্তিষ্কের মধ্যে বা তোমার ব্রেইনে একটা ছবি ভেসে ওঠে। এটা মনে হয় এমন একটা জায়গা যে জায়গাটা ধুলোবালি অন্ধকারচ্ছন্ন এক কর্নারে পড়ে আছে, এক চিপায় একটা জায়গা, এমন টাইপের তোমার একটা ছবি তোমার মস্তিষ্কে ভেসে আসবে। এই জন্য এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইমেজেরি। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজেরি, যেটা একটা ভিভিড ইমেজ ক্রিয়েট করে। ঠিক আছে, একটা ভিভিড ইমেজ ক্রিয়েট করে। ওকে, এরপরে দেখো পার্সনিফিকেশন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো। পার্সনিফিকেশন মেটাফোরের মতো পার্সনিফিকেশনও খুবই ইম্পর্টেন্ট। এখন পার্সনিফিকেশনটা তোমাদেরকে আমি একটু ভেঙে বুঝিয়ে বলি। ঠিক আছে, একটু ভেঙে বুঝিয়ে বলি। দেখো পার্সনিফিকেশন যখন একটা অবজেক্ট, আমি একটা অবজেক্ট লিখলাম, ঠিক আছে, এখানে অবজেক্ট আমি লিখলাম অবজেক্ট। একটা অবজেক্ট বা বস্তুকে যখন মানুষের রূপ দেওয়া হয়, কার রূপ দেওয়া হয়? মানুষের। মানুষের রূপে, মানুষের রূপে দেখা হয়, দেখা হয়, মানুষের রূপে দেখায়। অবজেক্টকে, একটা অবজেক্টকে মানুষের রূপে দেখা হয়। এখন আমি একটা এক্সাম্পল দিলে তোমরা জিনিসটা সব থেকে ভালো বুঝতে পারবে। আমি বললাম যে মাই মাই ফোন, মাই ফোন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, মাই ফোন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখন দেখো মাই ফোন, এই যে আমার ফোন, আমার ফোন, আমার মোবাইল, এটা কি একটা অবজেক্ট? এটা কি একটা অবজেক্ট না? একটা অবজেক্ট। এখানে বলা হয়েছে এই মাই ফোনকে বলা হচ্ছে যে ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে ভালো বন্ধু। এখন নর্মালি বেস্ট ফ্রেন্ড হয় একটা ব্যক্তি, তাই না? বেস্ট ফ্রেন্ড কি হয়? বেস্ট ফ্রেন্ড নর্মালি হয় একটা, একজন ব্যক্তি। খুব স্বাভাবিক, বেস্ট ফ্রেন্ড কি হয়? ব্যক্তি হয়। কিন্তু এই মোবাইল অবজেক্টটাকে এইখানে একজন মানুষের রূপে, একজন ব্যক্তির রূপে দেখা হচ্ছে যে আমার মোবাইল ফোন আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আমার মোবাইল ফোন আমার বেস্ট ফ্রেন্ড। এই যে অবজেক্ট আমার মাই ফোন, আমার মোবাইলটাকে এখানে ব্যক্তি রূপে দেখা হচ্ছে। এই কারণে এই মোবাইল ফোনের ব্যবহারটা এখানে একটা পার্সনিফিকেশন। মোবাইল ফোনের ব্যবহারটা
পার্সনিফিকেশন। এখন কিভাবে ওইখানে পার্সনিফিকেশন আসছে সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। চলো দেখো, ড্রিমার্স উইথ ওপেন আইস, ড্রিমার্স উইথ ওপেন আইস। এখন দেখো, সরি, ড্রিমস উইথ ওপেন আইস, সরি আমার পড়ায় ভুল হয়েছে। ড্রিমস উইথ ওপেন আইস, ড্রিমস মানে কি? স্বপ্ন, তাই না? ড্রিমস মানে কি? স্বপ্ন। এখন দেখো, এই যে স্বপ্ন, এই স্বপ্নটা নর্মালি আসলে কি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস না? অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট কোনগুলো বলতো? যেগুলোর বাস্তবে কোনো এক্সিস্টেন্সই নাই। কি নাই? বাস্তবে যেটার কোনো এক্সিস্টেন্সই নাই, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন এই যে ড্রিম, ড্রিমটা নর্মালি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। এখন এখানে বলা হচ্ছে এই যে ড্রিম, এই ড্রিমটাকে আমরা কিভাবে দেখতেছি? ওপেন আইস, খোলা চোখে দেখতেছি। এখন খোলা চোখে আমরা তখনই একটা জিনিস দেখতে পাই যখন ওই জিনিসটা মানে কি থাকে? এক্সিস্টেন্স থাকে, তাই না? তো এইখানে ড্রিমটাকে দেখো একটা এক্সিস্টেন্স, মানে একটা বাস্তবিক রূপে দেখানো হচ্ছে, একটা ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে, একটা লক্ষ্য হিসেবে দেখানো হচ্ছে যে ওই যে ড্রিমটা আছে, এই ড্রিমটা আসলে বাস্তবে এক্সিস্ট করতেছে। এখন এটাকে আমরা দেখতে পাচ্ছি খোলা চোখে, এই কারণে এটাকে বলা হয়েছে পার্সনিফিকেশন। এটাকে কি বলা হয়েছে? পার্সনিফিকেশন। এখানে তোমাদের আরো এক্সপ্লানেশন দেওয়া আছে, তোমরা চাইলে যদি বুঝতে অসুবিধা হয় এক্সপ্লানেশনটা একটু দেখে নিও তোমরা, ঠিক আছে? এরপরে দেখো অ্যালিটারেশন, অ্যালিটারেশন খুবই ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? ডাবল স্টার দিয়ে রাখতে পারো, এটা আসে না কম। অ্যালিটারেশন নর্মালি ইউজ করা হয় রিদম তৈরি করার জন্য, ছন্দ তৈরি করার জন্য। কিসের জন্য অ্যালিটারেশন ইউজ করা হয়? ছন্দ তৈরি করার জন্য। এখানে দেখো বলছে ড্রিমস, ড্রিম দেয়ার ড্রিমস, ড্রিম দেয়ার ড্রিমস। এখানে দেখো একটা ছন্দ, প্রথমে ডি আসছে, এখানেও প্রথমে ডি আসছে। এই দুইটা ডি পরপর দুইটা তোমার শব্দতে চলে আসে, এখানে একটা ছন্দ তৈরি হয়েছে, রিদম তৈরি হয়েছে। এইটাকে বলা হয় হচ্ছে অ্যালিটারেশন, রিপিটেশন অফ সেম সাউন্ড, রিপিটেশন অফ সেম লেটার। লেটার মানে হচ্ছে এখানে অক্ষর, রিপিটেশন অফ সেম লেটার। এখন সেম লেটার যদি রিপিট হয় তাহলে সেম সাউন্ডও রিপিট হবে। এখানে বলা হয়েছে সেম টাইপ অফ লেটার অ্যান্ড সেম টাইপ অফ সাউন্ড যদি রিপিট হয় তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। আর অ্যালিটারেশন ব্যবহার করা হয় রিদম তৈরি করার জন্য, ছন্দ তৈরি করার জন্য। কবিতার ভিতরে আমরা যে ছন্দ পড়ি না, আমি বললাম খায়, সে খায় সে যায়, এই যে খায় যায়, খায় যায়, এখানে কি একটা ছন্দ তৈরি হয়েছে না? এই যে ছন্দ, এই রিদম গুলো তৈরি করার জন্য বেসিক্যালি তোমাদের অ্যালিটারেশন টার্মটা ইউজ করা হয়। এরপরে যেটা আসছে প্যারাডক্স। প্যারাডক্স যেমন নামটাও যেমন প্যারাডক্স, প্যারা, প্যারা মিন্স হচ্ছে তোমাকে নিশ্চয়ই প্যারা দিবে এমন একটা জিনিস, তাই না? প্যারাডক্স মনে রাখবে, এটা তোমাকে প্যারা দিবে, প্যারা দিবে তোমাকে। কিভাবে প্যারা দিবে দেখো, তুমি ভাববা নেগেটিভ, দেখো প্যারাডক্স মনে রাখার সব থেকে ইজি উপায় প্যারাডক্স। এই প্যারাডক্স, এই প্যারা শব্দটা মনে রাখবে, প্যারা, যেটা তোমাকে আসলে প্যারা দেয়, ঠিক আছে? প্যারা দেয়, ঠিক আছে? বা প্যারা দেয়, ঠিক আছে? প্যারা দেয় বলে না যে এটা আমাকে খুব প্যারা দিচ্ছে জিনিসটা। এখন এখন দেখো প্যারাডক্স কি, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। সাপোজ তুমি ভাবতেছো একটা নেগেটিভ, ভাবতেছো জিনিসটা নেগেটিভ, বাট ওইটা ইউজ করা হয়েছে পজিটিভ ভাবে। কি হিসাবে ইউজ করা হয়েছে? ওইটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে পজিটিভ হিসেবে। ওইটা ইউজ করা হয়েছে কি হিসেবে? পজিটিভ। তুমি কি ভাবতেছো? জিনিসটা নেগেটিভ, বাট ওই জায়গায় বা ওই জিনিসটা আসলেই নেগেটিভ, কিন্তু ওই জায়গায় ওই জিনিসটা ব্যবহার করা হয়েছে কি হিসাবে? পজিটিভলি ইউজ করা হয়েছে, পজিটিভ, ঠিক আছে? ভালো হিসাবে ইউজ করা হয়েছে। এই রকম জিনিস যদি দেখো, যে সাপোজ এমন হইতে পারে যে তুমি ভাবতেছো পজিটিভ, তুমি ভাবতেছো পজিটিভ কিন্তু এটা আসলে নেগেটিভ, এমন যদি থাকে যেটা তোমাকে প্যারা দিবে, যে তুমি কনফিউজড হয়ে যাবে এটা নেগেটিভ নাকি এটা পজিটিভ, তখন সেটা হবে হচ্ছে প্যারাডক্স, তখন সেটা কি হবে? প্যারাডক্স হবে। চলো আমরা একটু এখন দেখি, এক্সাম্পলটা দেখি। এখানে কি বলেছে? ড্রিমার্স অফ দ্য ডে, ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। এখন ড্রিমার্স মানে কি? আমি ড্রিমার্স অফ দ্য ডে আমি আগেই বলেছি, এরা কারা? ডে ড্রিমার্স। এরা কি? এরা হচ্ছে ডে ড্রিমার্স, তাই না? এরা ডে ড্রিমার্স। আর ডেঞ্জারাস পিপল, এরা কি? ডেঞ্জারাস পিপল। এখন ডেঞ্জারাস পিপল বলতে আমরা নর্মালি বাস্তবিক অর্থে যেটা বুঝি, খারাপ মানুষ, ব্যাড পিপল, তাই না? ব্যাড পিপল। কিন্তু এইখানে যে অথর বা যিনি কবি লরেন্স, লরেন্স কি ডেঞ্জারাস পিপলকে খারাপ ভাবে দেখিয়েছে নাকি ভালোভাবে দেখিয়েছে? উনি অবশ্যই ডেঞ্জারাস পিপলকে এখানে ভালো অর্থে ব্যবহার করেছেন, উনি কিন্তু ব্যাড পিপল অর্থে উনি ব্যবহার করেননি, উনি এখানে খারাপ অর্থে ব্যবহার করেননি, উনি এখানে ভালো অর্থে ব্যবহার করেছেন। ডেঞ্জারাস পিপল কেন বলেছে? তারা আসলে তাদের স্বপ্ন নিয়ে অনেক বেশি সিরিয়াস, এই জন্য বলা হয়েছে ডেঞ্জারাস পিপল, ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। তারা হচ্ছে স্বপ্ন নিয়ে অনেক বেশি সিরিয়াস, পজিটিভ অর্থে ব্যবহার করেছেন, এই কারণে এটাকে
পজিটিভলি দেখানো হয়েছে নেগেটিভ জিনিস, এটা আসলে ডেঞ্জারাস অর্থটা নেগেটিভ, কিন্তু এখানে দেখানো হয়েছে পজিটিভ, এই কারণে এটা প্যারাডক্স। ওকে, এখানে এক্সপ্লেনেশন আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে দেখো টোন, একটা সাপোজ আমরা বলি না, তুমি তোমার কথার টোনটা অন্যরকম, তোমার কথার টোনটা ভালো না। টোন মানে কি? তোমরা যে টোনে আসলে মানুষ কথা বলে, এখন যেভাবে মানুষ কথা বলে তার কথা বলার এক্সপ্রেশন, উনি আসলে কোন টোনে এটা লিখেছেন, এটা লিখেছেন উনি একটা ইন্সপিরেশনাল অ্যান্ড অ্যাডমায়ারিং অ্যাওয়ার্ড অ্যাক্টিভ ড্রিমার্স হু মেক ভিশন রিয়া। এখানে উনি লিখেছেন ইন্সপিরেশনাল মানে যারা ডে ড্রিমার, ওনাদেরকে ওনাদের মধ্যে যে ইন্সপিরেশনাল যে বিষয়টা আছে এই জিনিসটা অ্যাডমায়ারিং টর্ড, অ্যাডমায়ার মানে হচ্ছে ওনাদেরকে উনি উৎসাহ দিয়েছেন, ভালো বলেছেন, অ্যাডমায়ার করেছেন ওনাদেরকে, এই টোনে আসলে লিখেছে। এই পোয়েমটা আসলে বেসিক্যালি লেখা যারা হচ্ছে ডে ড্রিমার্স, তাদেরকে আসলে উৎসাহ প্রদানের জন্য, তাদেরকে ভালো বলে তাদের পজিটিভ দিকটা দেখিয়ে আসলে এই পোয়েমটা লেখা, যারা আসলে অনেক বেশি ইন্সপায়ার করে মানুষকে, যাদের মধ্যে অনেক ইন্সপিরেশন, অনেক দেখা যাচ্ছে অনেক ভিশনারি থিংস কাজ করে, এই জন্য লিখেছেন। তো মোটামুটি তোমাদের এই যে জিনিসগুলো আমি বললাম এখন পড়ালাম, এইগুলা যদি তোমরা সুন্দরভাবে কমপ্লিট করে পড়ে যাও, বিলিভ মি এই পোয়েম থেকে যেই প্রশ্ন আসুক না কেন তুমি খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবে, সেটা তোমার লিটারি টার্ম হোক, সেটা তোমার অ্যানালিটিক্যাল কোনো বিষয় হোক। কারণ এইখানে আমি এ টু জেড যা যা আসতে পারে, যেভাবে আসতে পারে সবকিছু পড়িয়েছি, সবকিছু এর ভিতর থেকে, একদম সেই কবি পরিচিতি বা লেখকের ইনফরমেশন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত তোমরা এগুলো পড়লে ইনশাআল্লাহ এই পোয়েম থেকে যে প্রশ্নই আসুক না কেন খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। তো এটা ছিল তোমাদের প্রথম ক্লাস, তোমাদের 4টা পোয়েম আছে, এটা ছিল শর্ট সিলেবাসের 4টার মধ্যে এটা ছিল প্রথম পোয়েম। এই প্রথম পোয়েমটা আজকে শেষ হলো, নেক্সট ডে এরকম ক্রমান্বয়ে 4টা পোয়েমই আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে এইভাবে লাইভ ক্লাসে বুঝিয়ে দিব। আর দেখা যাচ্ছে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে লাইভ ক্লাসে ওখানে তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটা করবে, আমি পড়ে ওটার অ্যান্সার দিয়ে দিব। আজকে এই পর্যন্ত, তোমরা এটা সুন্দরভাবে এই ক্লাসটা করে নোটটা কমপ্লিট করে রাখো, এবং দেখো এই পোয়েম রিলেটেড যেখানে যত প্রশ্ন তোমার চোখে পড়ে তুমি এখন সলভ করতে যাও, এই ড্রিমস রিলেটেড দেখবে খুব ইজিলি তুমি সলভ করে ফেলতে পারছো। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন ক্লাসে। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।